This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about... That's okay. You can just say okay. yes. All right. Okay. It's easier. It's easier than explaining it. I don't mind. রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎ হয়, কিন্তু সৌজন্যের রাজনীতি না, সেটা খুব একটা চোখে পড়ে না। আপনারা জানেন সেটা। এই নেতা নেত্রীদের মধ্যে সারাক্ষণ ওই তুই বেড়াল না মুই বেড়াল চলে, শুনে শুনে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, আমি জানি। কিন্তু এইটা শুনে অভ্যস্ত আমাদের কানে ডোনাল্ড ট্রাম্প আর জোহরান মামদানির এই যে সাক্ষাৎকার, এই যে মোলাকাত, এটা কিন্তু একটা চমকে দেওয়ার মতো বৈপরীত্য, জানেন তো। কট্টর ট্রাম্প বিরোধী মামদানি, এটা আপনারা জানেন, মানে তার জেতাটাই একটা বড় খবর। ট্রাম্প কি পরিমাণ বিরোধিতাই না করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হেলায় উড়িয়ে দিয়ে নিউ ইয়র্কের ভোটে জিতে গেছেন, মেয়র হয়েছেন। কিন্তু তারপর হোয়াইট হাউসে গেছেন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে। একজন নির্বাচিত মেয়র একজন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন, এর মধ্যে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমেরিকার সংবাদ মাধ্যমের আগ্রহ ছিল একদম তুঙ্গে, মানে তারা অতীতটা মাথায় রেখেছেন, ভোটের আগের বিষয়টা মাথায় রেখেছেন। তাদের হয়তো মনে হয়েছে এই প্রথমবার এরমভাবে বুনোল আর বাঘা তেঁতুল মুখোমুখি হচ্ছে, সেই জন্যই তারা এত বেশি হামলে পড়েছিলেন আর কি। এবং সবথেকে বড় কথা, তাদের এই মানে ওখানে ভিড় ভাট্টা উত্তেজনাটা এমন পর্যায়ে চলে গেছিল ওই সাংবাদিকদের, যে ট্রাম্প পর্যন্ত বলে ফেলেন, আপনারা তো এই রকম উত্তেজনা সবসময় দেখান না, মানে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান এলে তো আপনাদের মধ্যে এই উত্তেজনা থাকে না, এক্ষেত্রে এতটা। এই উত্তেজনার বসেই হয়তো এক সাংবাদিক মামদানিকে একটা প্রশ্ন করে ফেলেন, যেটা হয়তো ওই পাশে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, এড়িয়ে যেতে পারতেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র, কিন্তু তিনি পুরোপুরি এড়ানোর চেষ্টা না করে একটুখানি ওই গোল গোল একটা কিছু বলার চেষ্টা করছিলেন। এবার দেখুন, যিনি এতদিন পর্যন্ত সোজাসাপটা কথা বলে এসছেন, যদিও তার প্রচারের বিশেষত্ব ছিল তিনি কারোর বিরুদ্ধে বা কাউকে আঘাত করে কিছু বলেননি, এটাও একটা স্টাইল তার। তো সেই জন্যেই তাকে যখন জিজ্ঞেস করা হয় যে ট্রাম্পকে কি আপনি ফ্যাসিস্ট বলে মনে করেন এখনও, মানে আগে মনে করতেন, এটা ঘটনা বলেছিলেন তিনি কোথাও এক জায়গায়, মামদানি প্রশ্নটা না উত্তর দেবো না বা এড়িয়ে যাব এসব পড়েননি, প্রশ্নটা নিয়েছেন। কিন্তু তারপরে বললাম গোল গোল ব্যাখ্যা করতে শুরু করেছিলেন যে দেখুন এই বিষয়ে আমার একটা নির্দিষ্ট মতামত আছে, মানে এরকম আর কি, অনেকটা ব্যাখ্যামূলক একটা উত্তর, যেটা শুনলে কেউ হয়তো মর্মার্থটা চট করে উপলব্ধি করতে পারবেন, এবং যার লাগবে, মানে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে তিনি যদি কিছু বলেনও সেটা হয়তো প্রেসিডেন্টের গায়ে ততটা লাগবে না। এটাই তো স্বাভাবিক, এটাই তো সৌজন্য। সরাসরি মুখের ওপর কাউকে আজে বাজে কথা বলা যায় নাকি, যতই তাকে উপেক্ষা করে তিনি জিতে আসুন। কিন্তু চমকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে লোকটা বাচ্চাদের মতো বায়নাবাজ, নোবেল না পেয়ে যার নাকের পাটা ফুলে যায়, ভারত আমেরিকার থেকে রাশিয়ার সঙ্গে মানে বন্ধুত্ব কখন করেন, কখন ভারত আবার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে বলে রেগে যান, মানে সব কিছু স্কুল বয়ের মতো। সেই ট্রাম্প মামদানিকে আশ্বস্ত করে কি বলেন জানেন? বলেন আরে যা বলতে চান বলে ফেলুন না, আমার কোনো অসুবিধে নেই। মানে ট্রাম্পকে ফ্যাসিস্ট বললেও ট্রাম্প যে সেটা গায়ে মাখবেন না, রাগ করবেন না, সেটা তিনি ওখানে পরিষ্কার করে দেন। এটাও কিন্তু দুধে রাজনীতিকদেরই একটা স্টাইল। মানে ট্রাম্প যে আস্তে আস্তে রাজনীতিক হয়ে উঠছেন, এটা একটা তার লক্ষণ হলেও হতে পারে, এইটুকুনি আমরা বলতে পারি। কিন্তু ট্রাম্প কেন ফ্যাসিস্ট বলে গায়ে মাখছেন না, তার একটাই মাত্র কি কারণ, শুধু ওটাই যে তিনি ক্রমশ পরিণত মনস্ক হচ্ছেন, এটাই কি বিষয়? আসলে ট্রাম্পের কিচ্ছু এসে যায় না, কারণ তাকে যারা পছন্দ করেন তারা ট্রাম্পকে ওই তিনি যেভাবে আছেন, যেভাবে চলছেন, যার জন্য মামদানি তাকে ফ্যাসিস্ট বলে মনে করেন, ঠিক সেইভাবে দেখতেই পছন্দ করেন। ওটাই তার ইউএসপি, ওটাই তার বিশেষত্ব, সেটা ট্রাম্প জানেন। আর উল্টো দিকে মামদানিকে দেখুন,
জেহাদি বা প্যালেস্টাইনপন্থী কি না বলা হয়েছে তাকে, তিনিও কিন্তু একই রকমভাবে সেগুলো সব গায়ে মাখেন না, কারণ ওটাই তার পলিটিক্যাল লাইন, ওটাই তার রাজনৈতিক এজেন্ডা। এবং দুজনেই জানেন এই কথাগুলো তাদের নিজস্ব ভোট ব্যাংকের কাছে পৌঁছতে সাহায্য করবে। ঠিক যেরকম এই রাজ্যে হয়, এখানে যেরকম হিন্দুত্ববাদী তকমাটা বিজেপিকে বিন্দুমাত্র অস্বস্তিতে ফেলে না, তেমনি মুসলিম তোষণকারী বললে তৃণমূলেরও গাল ফোলে না। কারণ তো ওই একটাই, এই দুটো তকমাই তাদের নিজস্ব সুনির্দিষ্ট ভোট ব্যাংককে নিয়ে রাজনীতি করতে সাহায্য করে। এই পারস্পরিক অভিযোগগুলোই হয়তো দুপক্ষকে আসলে রাজনৈতিক ফয়দা দেয়। আমরা সংখ্যালঘুদের ভোট পাইনি, তো গত লোকসভা ভোটেও আমরা 0.65 ভোট পেয়েছি। কেউ যদি বলে যে বাংলাদেশ থেকে আমি এসেছি ওপার থেকে, তুমি যদি হিন্দু হও, তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএ আইন পাশ করেছে, তার মাধ্যমে তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং তুমি ভারতবর্ষের ভোটার লিস্টে তোমার নাম উঠবে। আর তুমি বাংলাদেশ থেকে যদি সেখানে দেশের সংখ্যাগুরু হও, মুসলমান হয়ে এপারে আসো, বলে কি বেশি রোজগার করতে এসেছি, বাবা হাত জোর করছি ফিরে যাও। ফেরত যাওয়ার সময় তাকে দেখা যাচ্ছে দৃশ্যমান, ঢোকার সময় দেখা গেল না বিএসএফ কি করছিল। পূর্ণাঙ্গ তদন্ত চাই, এরা ঢুকলো কি করে, কিসের বিনিময়ে ঢুকলো এরা, এর দায় এবং দায়িত্ব পুরোটা কেন্দ্রীয় সরকার, পুরোটা অমিত শাহ, পুরোটা স্বরাষ্ট্র মন্ত্রক, পুরোটা বিএসএফ। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, এরকম একটা অনুভূতি হচ্ছে না এদের সবার বক্তব্যগুলো শুনলে? তৃণমূল কংগ্রেস আর বিজেপি দু দলেরই তো কথা শুনলেন। রাজনীতির ক্ষেত্রে এই রকম আঘাতগুলোর পুরস্কার কি হতে পারে? অনেক কিছু হতে পারে। পদোন্নতি হতে পারে, হ্যাঁ, দায়িত্ব বৃদ্ধি হতে পারে, চেয়ার প্রাপ্তি হতে পারে, এবং অবশ্যই এগুলো সব কিছুর মূলে যেটা ওই ভোটে জয় হতে পারে। সেদিক দিয়ে রাজনীতিবিদদের খুব স্পোর্টিং বলতে পারেন আর কি। নেতিবাচক জিনিসকেও তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বরণ করে নেন, কোনো কিচ্ছু গায়ে মাখেন না, আবার কোনো কিছুকে ছাড়েনও না। এই যেরকম ধরুন মৃতদেহ, এটা সম্পর্কে কম বেশি আমাদের সবারই একটা অস্বস্তি কাজ করে, কিন্তু রাজনীতিকদের দেখুন বা রাজনীতির দেখুন, কোনো ছুতমার্গ নেই, কোনো অস্বস্তি নেই, বরং উল্টোটা। আর তাই জন্যই হয়তো আমাদের এখানে লাশ পলিটিক্স বলে একটা কথা চালু হয়ে গেছে। এমনি বলছি না, আমাদের রাজ্যের সাম্প্রতিককালের ইতিহাসটা দেখুন, আপনাদেরও এই লাশ পলিটিক্সের স্বরূপটা চোখে পড়ে যাবে। সিঙ্গুর আন্দোলনের সময় আপনাদের মনে আছে, তৃণমূল সব থেকে বড়, এটাকে আপনি পুরস্কার দেখবেন না কি দেখবেন, যাই হোক, একটা মৃত্যুর ক্ষেত্রে এই কথাগুলো বলা উচিত না, কিন্তু তাদের সব থেকে বড় হাতে অস্ত্র ছিল ওই তাপসী মালিকের মৃত্যু। নন্দীগ্রামে আন্দোলনকারীদের লাশ ওই হলদি নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ। আর গত কয়েক বছরে বিজেপি কি করছে রাজ্যে? তারাও তো মৃতদেহ গুনেছে। রাজনৈতিক সন্ত্রাসে 2018 থেকে এখন পর্যন্ত তাদের 256 জন কর্মী খুন হয়েছেন বলে তো বিজেপি নেতাদের দাবি। তাদের মধ্যে অন্যতম বেলেঘাটার অভিজিৎ সরকার। 2021-এর ভোট আপনাদের মনে আছে, ফল প্রকাশের দিন খুন হয়েছিলেন একদম বাড়ির সামনে অভিজিৎ। এতদিন পরেও রাজ্যের আইন শৃঙ্খলা রাজনৈতিক হানাহানির কথা বলতে বসলে এই অভিজিৎকেই স্মরণ করেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা। কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে লাশ গোনার কাজটা আশ্চর্যজনকভাবে কারা করছে? শাসক দল। এবং সেই ভোট গোনার আগে সেই মৃতদেহ গোনায় আজ তারা যোগ করেছে কৃষ্ণনগরের রিঙ্কু তরফদারের নাম, স্কুল শিক্ষিকা। কিন্তু রিঙ্কুর আরও বড় পরিচয় এখন তিনি বিএলও, এবং তার থেকেও বড় পরিচয় এটা যে তিনি আত্মঘাতী হয়েছেন এসআইআরের জন্য। জোর গলায় বলছে তৃণমূল। কিভাবে বলছে? আপনারা বলতে পারেন যে না, বলার কি আছে, ইদানিংকালে যতজন বিএলওর মৃত্যু হয়েছে, সে যদি ওই পথ দুর্ঘটনাতেও হয়, তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে ওটা স্যারের জন্যেই হয়েছে, স্যারই দায়ী। যেখানে যা হয়েছে সব কিছু স্যারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। 31 জনের লিস্ট পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন।
তাহলে আরেকজন বিএলও তিনি মারা গেছেন, তার ক্ষেত্রে আলাদা করে গলার জোর বাড়ানোর কি আছে? এটাই তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন। কিন্তু এক্ষেত্রে গলার জোরটা আরও বেশি, তার কারণ রিঙ্কু তরফদারের ঘর থেকে তার মৃতদেহের সঙ্গে সঙ্গেই একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যাতে লেখা আছে অমানুষিক কাজের চাপ নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন রিঙ্কু। কিসের অমানুষিক চাপ? এসআইআরের। কতটা চাপে তিনি ছিলেন সেটা মৃত্যুর আগে ধৈর্য ধরে দুপাতা ভরে যেভাবে লিখে গেছেন তার থেকেই স্পষ্ট। মানে মৃত্যুর যে মানসিক প্রস্তুতি, সেই অবস্থাতেও তার মনের ভেতরে খচখচ করছিল এই এসআইআরে হেনস্থা হওয়াটা। এই সুইসাইড নোটটা আরও বড় বিশেষত্ব হচ্ছে এটাই, এইভাবে লিখিত পরিতভাবে এসআইআরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া বা নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, এটা এখন পর্যন্ত কেউ করতে পারেননি। হয়তো মৃতের পরিবার অভিযোগ করেছে, কিন্তু তার বেশি কিছু হয়নি। দেখুন, মৃত বিএলও পরিবারের কথাগুলো, সেগুলো সব এর আগে এখন পর্যন্ত যাদেরই পাওয়া গেছে সেগুলো কিন্তু তৃণমূলের দাবিকেই পোক্ত করেছে। আর রিঙ্কু তরফদারের পরিবার, তারাও তো একই কথা জানিয়েছে। এসআইআর শুরু হওয়ার পর থেকেই নাকি তিনি মাত্রাতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন এবং তার জেরেই নাকি তিনি শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েছেন। এখন এটাই সব থেকে বড় খবর। তার কারণ একদিকে শাসক দলের বক্তব্যের সাথে রিঙ্কুর পরিবারের বক্তব্য মিলে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা রিঙ্কুর নিজের বক্তব্য মিলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে লিখেছেন, আর কতজনের প্রাণ কাটবে এসআইআর, আর কত মৃতদেহ দেখতে হবে। একই কথা তো বলছেন, ওই শুনলেন নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দল অরূপ বিশ্বাস। শুনে মনে হচ্ছে যে বছর খানেক আগে ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকে আমরা যখন সে খালি আর কবে শুনতাম, সেগুলো নিশ্চিতভাবেই তৃণমূলকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, চাপে ফেলে দিয়েছিল, অন্তত বিরক্ত তো করেই ছিল। তাহলে এসআইআর পর্বে আর কত এই যে একটা নতুন প্রশ্ন উঠতে শুরু করলো, সেটা নির্বাচন কমিশনের ওপর কতটা চাপ তৈরি করতে পারে, কতটা ব্যতিব্যস্ত করতে পারে, বুঝতে পারছেন তো? সেটাই চাইছে তৃণমূল। আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। এই দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। যা অত্যাধিক চাপ চলছে বিএলওদের ওপরে, আমি তো নিজে সারাদিন ঘুরছি, দেখছি একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। আর আমি ইনভাইট করছি যে চিফ ইলেকশন কমিশনারকে, আপনি দিল্লিতে এয়ার কন্ডিশন ঘরে বসে না থেকে আপনি একটু গ্রামে ঘুরুন, দেখুন কি অবস্থা হচ্ছে। এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দাই। কি শিক্ষা পেয়েছেন আপনারা? আপনারা তো খুনি, আপনি তো খুনি। নদিয়াতে যে বিএলও আত্মহত্যা করেছেন, উনি লিখে দিয়ে গেছেন যে উনি কম্পিউটার জানতেন না, সেই কারণে স্ট্রেস থেকে উনি আত্মহত্যা করছেন। এই মৃত্যুর দায় কার? মুখ্যমন্ত্রী। আজকে ইলেকশন কমিশন যখন আপনার কাছে ফাইল পাঠিয়েছে যে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিতে হবে, আপনি সেই ফাইল সরিয়ে রেখেছেন রাজনীতি করার জন্য। তৃণমূল কংগ্রেস আর শকুনের মধ্যে কোনো পার্থক্য নেই। সর্বত্র চোখ রাখছে কে কোথায় আত্মহত্যা করে, কে কোথায় মারা যায়, যে রোগেই মারা যাক, যে কারণেই আত্মহত্যা হোক, সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকরা ওখানে পৌঁছে গিয়ে এসআইআর বোর্ড নিয়ে হাজির হয়ে যায়। এই রিঙ্কু দেবীর মৃত্যুর সিবিআই ইনকোয়ারি ঘোষণা করুন। রিঙ্কু দেবীর যে সুইসাইড নোট, তা সিবিআই ইনকোয়ারির আওতায় আসুক। কি পরিমাণ চাপ মাথায় থাকলে একটা লোক সুইসাইড করতে যায়, তাদের নিয়ে রসিকতা করাটা বিজেপি বন্ধ করুক। এমনিতেই হারবে, আর এত অভিশাপ নিয়ে হারলে সংখ্যাটা কিন্তু 5-10 পেরোবে না এরপর। দেখুন, একটা মৃত্যু আর সেটা নিয়ে রাজনীতি, এখানে কিন্তু সৌজন্যের কোনো বালাই নেই। মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা নিয়ে নেতারা তো তরজায় মেতে উঠেছেন। এবার
নেতারা যখন এত কিছু বলছেন তখন আমরাও তো কয়েকটা কথা না বলে থাকতে পারছি না, কারণ কথাগুলো এই বাজারেও বেশ ইন্টারেস্টিং। প্রথমত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র আর অগ্নিমিত্রা পাল, বিপরীতমুখী সব ব্যক্তিত্ব, বিপরীত দলের ব্যক্তিত্ব, কিন্তু কি অদ্ভুতভাবে দেখুন সবাই একসুর হয়ে গেছেন, মিলে গেছে সবার বক্তব্য, সবাই কিন্তু মেনে নিচ্ছেন এই বিএলওদের ওপর অনেক চাপ। দেখে মনে হচ্ছে না ওই বিভিন্ন রিয়েলিটি শোয়ে মাঝে মধ্যে এক একটা বিশেষ মুহূর্তকে যেরকম তুলে ধরে, এটাও সেরকম পুরো মিলে সুর মেরা তুমহারা মোমেন্ট। এবার ভাবুন তো, কতদিন পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের কথায় কোনো বিরোধ নেই, দুজনে মিলে একে অন্যের দিকে তোপ দাগছেন না, বরং একটা নির্দিষ্ট লক্ষ্যে দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোপ দাগছেন। বললাম না একটা মোমেন্ট এরকম হয়। দেখুন সব মিলিয়ে একটা বিষয় তো খুব পরিষ্কার, ওই বিএলওর মৃত্যুর জন্যে কেউ না কেউ যে দায়ী তা নিয়ে সবাই একমত, শুধু কে দায়ী সেটার ক্ষেত্রে তারা একমত হতে পারছেন না। সেটা বলতে গিয়ে তাদের আঙুল দুদিকে ঘুরে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল বলছেন কমিশনের কথা মতো রাজ্য সরকার ওই ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি বলেই নাকি বিএলওদের ওপর মাত্রাতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। মানে মহুয়া মৈত্ররা যখন সরাসরি নির্বাচন কমিশনকে খুনি বলে দিচ্ছেন, তখন অগ্নিমিত্রা পালেরা ঘুরিয়ে সেই মৃত্যুর দায় রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। এবং ঘটনা হচ্ছে এইটা দেখে, যদি এটা আমি দেখছিলাম ইদানিংকালে অনেকে অনেক কথা বলছিলেন, এবং তাদের একটা বড় অংশের মত হচ্ছে যে আরে বিএলওদের ওপর চাপ আছে বুঝতে পারছি, কিন্তু এত চাপ তার জন্য এরকম পরপর মৃত্যুর ঘটনা ঘটবে, আত্মহত্যা করতে হবে, এই আলোচনা একটা আছে। আপনারা জানেন ঘটনাটা কি জানেন? পশ্চিমবঙ্গে শুধু এটা হচ্ছে না, আর যে সমস্ত জায়গায় এসআইআর হচ্ছে সেখানেও তো এরকম ঘটনা আমরা শুনতে পাচ্ছি। কেরল আর গুজরাটেও বিএলওদের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এবং সেখানেও এসআইআরকেই মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। তাহলে কি গোড়ায় গলদ? একটা জায়গায় হলে সেটা প্রচার, রাজনৈতিক প্রচার, এইভাবে আপনি দেখতে পারেন, কিন্তু যদি একাধিক জায়গায় হয়, খেয়াল করে দেখুন আমাদের রাজ্য বা কেরল, এ দুটো তো বিরোধী শাসিত, এখানে তৃণমূল সরকার চালাচ্ছে, ওখানে বামেদের সরকার, কিন্তু গুজরাট ওখানে তো আবার বিজেপির সরকার, সেখানেও তো একজন বিএলও এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে। তাহলে ওখানেও কি কমিশন রাজ্যের সহযোগিতা পাচ্ছে না বলে ধরতে হবে? মুশকিল কি জানেন, এই পারস্পরিক দাবি বা অভিযোগগুলো তৃণমূল বা বিজেপিকে হয়তো রাজনৈতিক মুনাফা দিচ্ছে, কিন্তু এই মরা মানুষগুলোকে ওদের আর বাঁচিয়ে তুলতে পারছে না। এ রাজ্যের সরকার ইতিমধ্যেই এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। মানে যেখানে নির্দিষ্ট করে মৃত্যুর কারণ ওই মৃতরা লিখে যেতে পারেননি, সেখানে এই ক্ষতিপূরণটাই সার্টিফিকেট। বুঝতে পারছেন তো? এসআইআর নিয়েও বিজেপি আর তৃণমূল যে যার মতো করে নিজেদের ন্যারেটিভ সাজিয়ে ফেলেছে। তৃণমূল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করছেন। আর বিএলওর আত্মহত্যা যেরকম তৃণমূলকে তৃণমূলের লাইনে হাঁটতে সাহায্য করছে, তেমনই আবার ওই হাকিমপুর সীমান্তের মতো জায়গায়, যেখানে আবার হঠাৎ করেই দেখা যাচ্ছে গত কয়েকদিনের ভিড়টা খানিকটা কমে গেছিল, হঠাৎ করে একসঙ্গে আবার বিপুল সংখ্যক লোকজন চলে এসেছেন। এই অনুপ্রবেশকারীদের ঢল, মানে ঘর ফেরতা অনুপ্রবেশকারীর ঢল বিজেপিকে তাদের যুক্তিতে অটল থাকতে সাহায্য করছে। বিজেপি কি করছে? বিজেপির ন্যারেটিভ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের এই এসআইআর তাড়াবে। গতকাল পর্যন্ত শুধুমাত্র উত্তর 24 পরগনার ওই হাকিমপুর হয়েই 1720 জন বাংলাদেশি ওপারে ফিরে গেছে। এবার এর বাইরেও কতজন যে ওই অরক্ষিত সীমান্তের কোনো অঞ্চল গলে পালিয়ে গেছেন বা অন্যান্য সীমান্তগুলোর থেকে কতজন গেছেন সেটা এখনও পুরোপুরি আসেনি। খেয়াল করে দেখুন আমাদের সাথে বাংলাদেশের সীমান্তটা কি পরিমাণ বড়।
এই পরিসংখ্যান বা আজ সকালে ওই হাকিমপুরে হঠাৎ অনুপ্রবেশকারীদের ভিড় বিজেপিকে কিন্তু অতি উৎসাহিত করে তুলছে। কারণ বিজেপি নেতারা বুঝতে পারছেন সীমান্তে যত বেশি অনুপ্রবেশকারীর ভিড় তত বেশি তাদের দাবি প্রমাণিত। তারা যে দাবি করেন এ রাজ্যে বাংলাদেশিরা সব ঢুকে বসে আছে, গাদা গাদা বাংলাদেশি, এবং এখানকার শাসক দলের পৃষ্ঠপোষকতায় তারা জমিয়েছিল, এখানে খাচ্ছিল দাচ্ছিল, আমাদের সম্পদ ভোগ করছিল। তাদের এই দাবিটা তত বেশি করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ওখানের এই ভিড়গুলো দেখে। এটা তো আর কেউ বলতে পারবেন না যে না এগুলো সব আষাঢ়ে দাবি, এখানে এরকম কোনো অনুপ্রবেশকারী নেই। বলার আর কোনো উপায় রইল না, জলজান্ত প্রমাণ রয়েছে সীমান্তে সীমান্তে। অর্থাৎ এসআইআর ভালো নাকি খারাপ তা নিয়ে পিঠে ভাগের মতো আপাতত এসআইআর রাজনীতি চলছে, চলবে। কোথায় যাবেন? এখানে কোথায় ছিলেন? কতদিন বসে আছেন? কোথায় যাবেন? ওপারে বাড়ি কোথায়? এখানে কোথায় ছিলেন দাদা? কারো মুখে উত্তর নেই, মাথা নিচু। কিন্তু উত্তর 24 পরগনার হাকিমপুরের এই ছবি ফিরিয়ে দিচ্ছে দুদিন আগের স্মৃতি। বাংলাদেশ যাচ্ছেন? বাংলাদেশ যাওয়ার জন্য এসেছিল লোক যারা মাসে, আমরা এরকম ছিলাম। এখানে নিউ টাউনে থাকে। বাংলাদেশ থেকে কেউ এসেছিলেন 10, 15 অথবা 20 বছর আগে। এপার বাংলায় তারা থাকছিলেন, পড়ছিলেন, এমনকি কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছিলেন। অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। সেই ভিড়ের মতো এই ভিড়ের স্বীকারোক্তি নেই। নিজেদের মুখে কেউ বলছেন না কোথা থেকে এসেছিলেন, কবে এসেছিলেন, কোথায় ফিরছেন। কিন্তু নদী তুমি কোথা হইতে আসিয়াছ এই প্রশ্নে নদী কোনো উত্তর না দিলেও যেমন উৎপত্তি স্থল বা সঙ্গম জেনে নিতে অসুবিধা হয় না, তেমনি এপার বাংলার রাজনীতি হাকিমপুর সীমান্তের এই নতুন জমায়েত নিয়ে মন্তব্য করছে নিঃসংশয়। তার মানে প্রথম হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। এটাই হচ্ছে অনুপ্রবেশকারীদের মূল ঠিকানা। কে দেখে বর্ডার? বলুন, যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। অনুপ্রবেশটা রোখার সময় আপনারা ব্যর্থ হচ্ছেন বা হতে দিচ্ছেন, আর ধরা পড়লে তখন হচ্ছে তৃণমূল কেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার জবাব, তৃণমূল সরকার কেন জবাব দিতে যাবে? আপনাদের মনে আছে 2014 সালের 20 ডিসেম্বর কলকাতার শহীদ মিনার ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের একটা বিরাট হিন্দু সম্মেলন হয়েছিল। তাতে ওই RSS এর সরসংচালক মোহন ভাগবত আর বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ টোগারিয়া দুজনেই উপস্থিত ছিলেন। এবং ওই সভাতেই হিন্দু থেকে মুসলিম হওয়া মানুষের ধর্মান্তরণ বা ঘর ওয়াপসির কথা বলেছিলেন মোহন ভাগবত। পরে এই নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক হয়েছিল, সংসদে হইচই, মানে অনেক কিছু হয়েছিল আর কি। 11 বছর পরেও ওই এসআইআরের সুবাদে আরও একটা ঘর ওয়াপাসির ছবি সেই কথাটা মনে করিয়ে দিচ্ছে। এটা এবার যেটা হচ্ছে সেটা বাংলাদেশিদের ঘর ওয়াপাসি, আর 11 বছর পর একই সঙ্গে আরও একটা ঘর ওয়াপাসির ছবি দেখছি। মানে এইটাকে আপনারা যদি ঘর ওয়াপাসি বলেন তাহলে ধরতে হবে যে এটা ওই আগের ভূমিকায় দেখছি আর কি, ফিরতে দেখছি। 11 বছর পর বাংলায় বিশ্ব হিন্দু পরিষদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। 20 নভেম্বর কয়েকজন, ওই মনে আছে আপনাদের, হাকিমপুরে প্রতিবাদের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। সে খবর করতে গিয়ে TV9 বাংলার সাংবাদিকরা হেনস্থারও শিকার হয়েছিলেন। এদের প্রতিবাদ ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবং তাদের ওপর স্থানীয় বাহুবলীরা হামলা করে, যে হামলার থেকে আমাদের সাংবাদিকরাও রেহাই পাননি। বিশ্ব হিন্দু পরিষদ সাংবাদিক বৈঠক করে আজ কি জানিয়েছে জানেন? ওই বিক্ষোভকারীরা স্থানীয় জাতীয়তাবাদী, তাদের কেউ নয়, তবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের উৎখাত করতে প্রশাসনের সাথে সমান্তরালভাবে কাজ করবে বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘোষণাটা তারা করেছে এবং বিশ্বাস করুন এই ঘোষণাটা খুব ইন্টারেস্টিং। বিশ্ব হিন্দু পরিষদের এই মানে ঘোষণাটা প্রমাণ কি করে জানেন? প্রশাসনের একার দ্বারা হবে না, এখন বিশ্ব হিন্দু পরিষদকেও ওই অনুপ্রবেশ রোখার দায়িত্ব নিতে হবে। আবার যেখানে যেখানে বোম ব্লাস্ট হচ্ছে বাংলার একটা যোগ পাওয়া যাচ্ছে এবং এখানকার জনগণ এবং সমাজ সুরক্ষিত না।
এবং জনগণ সমাজ যখন সুরক্ষিত না, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সেই সমাজকে আশ্বস্ত করার জন্য এবং আমরা এখানে একটা সুরক্ষার বিষয় ভাবছি। কি প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা আপনি বলতে পারেন প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সরকারের পক্ষে কাজ করব, প্রশাসনের পক্ষে কাজ করব, সহযোগী হিসেবে কাজ করব। দেখুন, আপনারা ভাবতে পারেন যে যাদের সম্পর্কে বলছিলাম মাঝখানে এত বছর বিশেষ করে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছিল না, সক্রিয় অন্তত বিরাটভাবে কিছু করেছে এরকম দেখা যায়নি, তাদের এই বক্তব্যকে আমরা কেন আপনাদের সামনে তুলে ধরছি তার কারণ গোটা বিষয়টার মধ্যে আমরা না অন্য একটা রাজনৈতিক ধরনের একদম কপি পেস্ট দেখতে পাচ্ছি। দেখুন, সীমান্ত পাহারা তো পরে হবে, তার আগে সীমান্তে বিক্ষোভ নিয়ে কেন বিশ্ব হিন্দু পরিষদ মাথা ঘামাচ্ছে সেটা একবার ভেবে দেখুন তো। মাথা ঘামাচ্ছে কারণ এই যে কয়েকজন হাকিমপুরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন, তাদের এসে স্থানীয় বাহুবলীরা হেনস্থা করলেন, এতে একটা দৃশ্য তৈরি হলো, যে দৃশ্যটা আসলে বিরাট একটা বার্তাবহ। কী বার্তা গেল? বার্তা গেল যারা অনুপ্রবেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হেনস্থা করা হচ্ছে এই রাজ্যে। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ালো। আর তারপর গুজরাটের ভুজ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করলেন কি কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের আড়াল করছে। এবার পরপর সাজিয়ে দেখুন, হাকিমপুর শিবিরের ওই ঝামেলার দৃশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কি সুন্দর মিলে গেল। সাধারণ মানুষের চোখে এটা তো এড়িয়ে যাবে না, তারা ঠিক বুঝতে পারবেন, তাই না? এবং তারা ভাববেন, আরে তাই তো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে একদম ঠিক বলছেন, এখানে পরিস্থিতিটা তো এইরকমই, খেয়াল করে নিতে আগে। আর তারপর বিশ্ব হিন্দু পরিষদ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে জানাচ্ছে হাকিমপুরে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা তাদের কেউ নয়, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদও এবার অনুপ্রবেশকারীদের খুঁজবে, প্রশাসনকে সহায়তা করবে। ইন্টারেস্টিং না? কিভাবে খুঁজবে? 2021-এর বিধানসভা ভোটের আগে আর পরে যা ঘটেছিল ঠিক সেইভাবেই তারা ভূমিকা নেবে, সেইভাবেই সক্রিয় হবে। কপি পেস্টের কথাটা বলছিলাম, এবার খেয়াল করে দেখুন গত 5 বছরে আমরা কি দেখেছি। বাংলায় বাঙালি অস্মিতার অনেকগুলো সংগঠন গড়ে উঠেছে, তারা বিভিন্ন জায়গায় যায়, দোকানের হোর্ডিং নিয়ে প্রশ্ন তোলে, বাঙালি অবাঙালি ঝামেলা হলে তাতে হস্তক্ষেপ করে, প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে। এগুলো এমনিতে দেখুন বাঙালি অস্মিতার জন্য যারা বাঙালি হিসেবে গর্ব অনুভব করেন তাদের আপাত দৃষ্টিতে ভালোই লাগবে, আমাদেরও খারাপ লাগে না। শেষ কথা তো বাঙালি, হ্যাঁ, কোথাও গিয়ে বাঙালিদের নিজস্বতা সেই জায়গায় যদি কেউ আঘাত করে তার থেকে তো একটা খারাপ লাগা তৈরি হয়, শেয়ার করতে পারবে না, হওয়া উচিত। এবং সেটার প্রতিবাদ করলে কোথাও গিয়ে তার সঙ্গে একটা মানসিক যোগ তৈরি হওয়া উচিত। কিন্তু একটু যদি তলিয়ে ভাবেন আদতে তারা আর কি করে, তাদের আন্দোলনের ফলে সমাজ বিন্যাসটা এমনভাবে তৈরি হয় যা তৃণমূলকেই সাহায্য করে, বাংলা নিজের মেয়েকেই চায়, তাই না? দেখুন, বিশ্ব হিন্দু পরিষদ তারা কি বলবে? বলবে বাংলা নিজেরই ভোটারকে চায়, বাংলাদেশি ভোটার চায় না। এটাকে বলে কাউন্টার ন্যারেটিভ, পাল্টা বক্তব্য। ওখান থেকে স্ট্র্যাটেজি নিয়ে ওখান থেকে যে কৌশল, সেই কৌশলটাই উল্টোভাবে ব্যবহার করে দেওয়া। এবং দুটোর ক্ষেত্রেই প্রাথমিকভাবে যেটা সামনে দেখছেন সেটাকে মুখ্য বলে মনে হবে না, কিন্তু যেটাকে মুখ্য বলে মনে হবে সেটা আসলে গৌণ, আসলে গৌণটাই মুখ্য। এটাই রাজনীতি, অনেক চাল হয়, বুঝলেন তো? আর তাতে দেখুন এই সমস্ত বক্তব্যের পর যেটা দাঁড়াবে, বিশ্ব হিন্দু পরিষদের এই যে সমাজ বিন্যাস সংক্রান্ত একটা এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হবে যা শেষ পর্যন্ত বিজেপিকেই সাহায্য করবে। তখন গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের এই যে কার্যকলাপ, যে উদ্যোগ, সেটা সম্পূর্ণ হবে। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ 2019 বা 21-এ এতটা তো সক্রিয় ছিল না, এবার কেন জেগে উঠল? জেগে উঠল তার কারণ জেগে ওঠার উপযুক্ত পরিবেশ তারা মনে করছে এবার পাচ্ছে। সত্যিই তো, ওই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের পর থেকে আমাদের রাজ্যেও তো
হিন্দু মুসলিম এই যে বক্তব্যগুলো, এগুলো অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং সেটার পালে প্রভূত পরিমাণ হাওয়া লেগেছে এই অনুপ্রবেশকারীদের বিষয়গুলো সামনে আসার পর থেকে। এবার এই অনুপ্রবেশকারী সংক্রান্ত যে বক্তব্যগুলো, যেগুলো নিয়ে রাজনৈতিক তরজা দীর্ঘদিন ধরে চলছিল, সেগুলো নিয়ে তরজার জায়গাটায় আপাতত সবাই, মানে যারা বিরোধিতা করছিলেন তারা সবাই একটু চাপে পড়ে গেছেন, কারণ চোখের সামনে মানুষ অনুপ্রবেশকারীদের দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে ছিল তো, তার মানে এরা এখানে যাচ্ছে, মানে তো এসছিল, তাহলে তো অনুপ্রবেশকারী বিষয়টা মিথ্যে নয়। এই এত এত লোক আমাদের সঙ্গে ছিল, আরও কত এরকম মিশে আছে, সেটাকে কী করে বলবে? এইটা হচ্ছে পরিস্থিতি। সঠিক পরিস্থিতিতে ওই সঠিক জিনিসটা এক একটা সময় এক একটা রোগের প্রাদুর্ভাব হয় না, কারণ ওই সময় ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো তারা মনে করে যে এবার আমাদের নড়ে চড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এও সেরকম ব্যাপার, ওই মানে সঠিক সময়টার জন্যে সমস্ত কিছু অপেক্ষা করে। দেখুন, হিন্দুত্ববাদী রাজনীতি মানে যারা মনে করেন শুধু ওই তিলক কেটে মিছিল করা, তারা ভুল করছেন। ওই হিন্দুত্ববাদী রাজনীতি মানে ন্যারেটিভ তৈরি করাও। বিশ্ব হিন্দু পরিষদের এই রঙ্গমঞ্চে প্রবেশ এবং অভিনয়, সেটা সম্ভবত এইটুকুনি লেখা রয়েছে, মানে এইটুকুনি পার্ট তাদের জন্য রয়েছে। এর পরের পার্ট নেওয়ার জন্য কারা রয়েছেন? হয়তো আরএসএস। এবার আরএসএস কি করবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে কেউ কিছু জানতেও পারবে না। তবে লোকসভা ভোটের পর থেকে বাংলায় আরএসএসের কর্মসূচি লক্ষণীয়ভাবে চোখে পড়ছে, প্রকাশ্য কর্মসূচি কিন্তু, যদিও সেই কর্মসূচিতে হিন্দুত্ব তো দূরের কথা, অনুপ্রবেশ নিয়ে কোনো প্রচারের ইঙ্গিত বা উল্লেখ কিচ্ছু ছিল না। কিন্তু ওই বললাম, কোনটা মুখ্য, কোনটা গৌণ, কোনটা প্রকাশ্যে চলছে, আসল কোন জিনিসটা ওই অন্তঃসলীলা ফলগুর মতো বয়ে চলেছে, কিচ্ছু জানতে পারবেন না। দেখুন, কোনো বিশেষ কিছু বলার দরকার নেই। এই অনুপ্রবেশ বা হিন্দুত্ব এগুলো নিয়ে তো চারপাশে হচ্ছে। ধর্মের রাজনীতি তো আজকাল সব রাজনৈতিক দল করছে, তারাই মানে বিরোধিতা করার জন্য যে কথাগুলো বলছে সেটাও তো এই ধর্মের রাজনীতির গোড়াতেই ধুনো দিচ্ছে, সেটা তো হয়ে যাচ্ছে। ওটা আরএসএসের আলাদা করে বলার দরকার নেই, কিন্তু প্রকাশ্যে আরএসএসের কর্মসূচি বাড়লে ভোটে তার একটা প্রভাব পড়বে, সেটা অন্যভাবে। ভোটের সামনাসামনি যারা লড়বে তারা কারা? বিজেপি। এবার তারা কি করছে বা কী করবে এটাও আপনাদের মনে হবে যখন ধীরে ধীরে গোটা বিষয়টা একটা জায়গায় আসছে। আপনাদের সামনে চোখের সামনে পর্দাটা একটু একটু করে সরে পুরো ছবিটা দেখতে পাচ্ছেন। একটা নাম বলবো আপনাদের, খেয়াল করুন, বিনোদ তাওরে। 2022-এ নীতিশ কুমার যখন ফের লালু প্রসাদ যাদবের হাত ধরলেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি বিনোদ তাওরেকে ফোন করেন, তাওরে আমাদের বিহার চাই। তাওরে বিহারে চলে আসে। 3 বছর পর বিহারে কি হয়েছে সেটা সকলের জানা। এবার বিনোদ তাওরে কি করেছেন? বিজেপির জন্য কিচ্ছু করেননি। তাহলে কি করলেন তিনি মধ্যস্থতা করলেন এনডিএর অন্য শরিকদের মধ্যে, এবং তাদের মধ্যে যে ঝামেলাগুলো ছিল সেগুলো ধরে ধরে মিটিয়ে দিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি, পবন সিং আর উপেন্দ্র কুশওয়াহার দ্বন্দ্ব। এবার ভাববেন তো পবন সিংকে, এই পবন সিংয়ের উদাহরণটা দিলাম এই জন্যে যে এই নামটা আপনাদের চেনা। এ বিহারের সেই ভোজপুরি গায়ক যাকে আসানসোলে টিকিট দিয়েছিল বিজেপি। তার গানে বাংলা বিরোধী শব্দের অভিযোগ ওঠায় যে নিজেই সরে দাঁড়ায়, তারপর তাকে বিজেপি থেকে বহিষ্কারও করা হয়। পবন সিং তারপর এনডিএর শরিক রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান ওই উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে যান। ভোট ভাগাভাগিতে কি হয়? কারাকাট লোকসভা আসনে সিপিআইএমএল জিতে যায়। বিনোদ তাওরে কি করলেন? পবন সিংকে প্রথমে বিজেপিতে ফিরিয়ে আনলেন, আর তারপর উপেন্দ্র কুশওয়াহার কাছে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ালেন। পবন উপেন্দ্রর পায়ে ধরে আশীর্বাদ চাইলেন। এগুলো রাজনীতিতে চলে আর কি, এবং মাঝখান থেকে গোটা বিষয়টা সেটেল হয়ে গেল। এটা তো একটা উদাহরণ। এইভাবে ধরে ধরে বিহারের শরিকদের মধ্যে একটার পর একটা জট এই বিনোদ তাওরে সারিয়ে দিয়েছেন। এবার এটা শুনে আপনারা এতক্ষণ পর্যন্ত শুনে আপনারা ভাবছেন নিশ্চয়ই, তাহলে এই বিনোদ তাওরে কি বাংলায় আসছেন?
আসছেন কি আসছেন না বিশ্বাস করুন এখনও জানি না। তবে বিজেপিতে যে বিনোদ তাওয়ারের অভাব নেই এটাও জানি। এরকম বেশ কিছু নেতার নাম বাজারে ঘুরে বেড়াচ্ছে যাদের নাকি এই কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে পাঠাচ্ছে। এবার এটা ভেবে তৃণমূল নেতৃত্ব এই পর্যন্ত শুনে বলতেই পারেন যে ওরা যত বেশি ওই বহিরাগত নেতাদের পাঠাবে তত বেশি হারবে। অতীতের ভোটগুলো দেখুন, সেটাই তো প্রমাণিত হবে। এবং তৃণমূলের এই কথার মধ্যে বিন্দুমাত্র ভুল কিছু নেই, কিন্তু একটা ফারাক আছে। অতীতে বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতাদের পাঠিয়েছিল ওই প্রচারের জন্য, কিন্তু এবার যদি পাঠায় এই বিনোদ তাওয়ারের মতো কাউকে বা এই ধরনের নেতাদের, তাহলে তাদের পাঠানো হবে অন্তরালে থেকে প্রেক্ষাপটটা প্রস্তুত করার জন্য, মাঝখানের জটগুলো ফাঁকগুলোকে কমিয়ে গোটা বিষয়টা চাপটাকে জমাট করার জন্য। ভেবে দেখুন, শরিক না থাকুক রাজ্য বিজেপির অন্দরেই কি এই গণ্ডগোল কিছু কম আছে নাকি? যুযুধার নেতাদের কোনো অভাব আছে? 3 মুখে 3 নেতা তা আছেন, এ তো বহু ক্ষেত্রে আমরা দেখেছি। সুতরাং বিনোদ বাবুদের কাজে লাগবেই লাগবে, এবং তাদের জন্য প্রচুর কাজ আছে। দেখুন, রাজ্য নেতাদের তাহলে কি বলা হলো? অপেক্ষা করবেন, বসে থাকবেন কখন তাদের মধ্যে ফাঁক টাকগুলো বন্ধ হবে? না, তাদের জন্য হোমওয়ার্ক আছে। বলা হচ্ছে সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে এবং মতুয়া সহ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের নাগরিকত্ব পাওয়া পর্যন্ত সহযোগিতা করতে হবে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। নাগরিকত্ব পাওয়া পর্যন্ত তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে। দেখুন, সাম্প্রতিককালে এই মতুয়ারা যারা একটা বড় ভোট ব্যাংক, তাদের মধ্যে একটা অদ্ভুত বিতৃষ্ণা তৈরি হয়েছে এই রাজনৈতিক দলগুলোর সম্পর্কে। তার কারণ তারা মোটামুটি বুঝে গেছেন যে সবাই তাদের ব্যবহার করে নেয়, কাজের কাজটা কেউ করে না। এবার কাজের কাজটা কি? এদের অধিকাংশের সমস্যা হচ্ছে নাগরিকত্ব। তারা এদেশে এসছেন অত্যাচারের শিকার হয়ে, এবং এইটা শুনে এসছেন, এই আশ্বাসে এসছেন এদেশে এসে তারা নাগরিকত্ব পাবেন, এখানে শরণার্থী হিসেবে থাকবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এখন এই এসআইআরের বাজারে তাদের মধ্যে অদ্ভুত একটা উচাটন তৈরি হচ্ছে যে এই এসআইআর নিয়ে সবাই তো এমন ভাব করছেন যেন শুধু মুসলিমদের বেছে বেছে পাঠানো হবে, কিন্তু আমাদের কি হবে? আমাদেরও তাড়িয়ে দেবে না তো। তার কারণ ওদের যে সমস্যাগুলো রয়েছে আমাদেরও তো সেই সমস্যা রয়েছে। এবার তাদের যাতে যেতে হবে না এটা বলার রাস্তা বিজেপির সামনে আছে। এই 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তাদের যে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, এটা বিজেপি নেতারা কেন্দ্রীয় স্তর থেকে ঘোষণা হয়ে গেছে, সরকার ঘোষণা করেছে। কিন্তু সিএ এর মাধ্যমে ওই সব যে নাগরিকত্বটা সেটা তো 2014 সাল অবধি দেওয়া যাবে। 2014 থেকে 2024 এই সময়টা সম্পর্কে আইনে কিন্তু আলাদা করে কিছু বলা নেই। হবে কি করে? এই 24 পর্যন্ত ঘোষণা তো হালে হয়েছে, তাহলে তার ব্যবস্থা করতে হবে। এবং এই যেই ফাঁক, এইটাই যে একটা কোথাও গিয়ে এদের মনের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে, এটা বিজেপি নেতৃত্ব জানেন। সেই জন্যেই স্থানীয় নেতৃত্বকে এই বারবার করে একদম পুরো প্রেসক্রিপশন করে দিয়েছেন কি করতে হবে। সিএ ক্যাম্প করবেন, পাশে থাকবেন, যাতে নাগরিকত্ব পাওয়া পর্যন্ত তারা পাশে আপনাদের পান। আর এই ফাঁকে পাশে থাকলে একটা সুবিধা আছে, কানে কানে কথা বলতে পারবেন, কানে কানে ওই অনুপ্রবেশ নিয়ে প্রচারটা চালিয়ে যেতে হবে। আসলে কি জানেন, এর বাইরেও তো বেশ কিছু প্ল্যান ট্যান আছে। ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারের পুরো কার্পেট বোম্বিং শুরু করবেন, এটা মোটামুটি প্ল্যান হয়ে গেছে। অতীতে যতবার এসছেন তার থেকে হয়তো বেশিই আসবেন এবার। কিন্তু যদি বিজেপির জনসংযোগের ভিতটা ঠিকমতো না থাকে, তাহলে মোদী শাহের এই প্রচার জমাট বাঁধবে কী করে, কাজে লাগবে কি করে? মাঝখান থেকে তৃণমূল ফের বেরিয়ে যাবে। এইটা এবার যাতে না হয়, তাই জন্য পরেরটা পরে আর আগেরটা আগে, এই ফর্মুলায় চলছেন বিজেপি নেতৃত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করেছি যে কমসে কম 10টি বিভাগে উনি 10টি সভা করুন, তার মধ্যে সম্ভবত 3টি হয়েছে। তো আমরা ওনার কাছে আবেদন জানাচ্ছি যে আগামী দিনে বাদবাকি সভাগুলো করার জন্য। তুম তো ঠেহের পরদেশি সাথ ক্যা নিভাওগে, সুবহ পেহলি গাড়ি সে তুম তো লৌট যাওগে। গতবারও তো এসেছিল, কেন ডিসেম্বর? মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সারা বছরই আসেন,
এটার সাথে তো ইলেকশনের কোনো সম্পর্ক নেই, আর ইলেকশনের সময় তো অবশ্যই আসবে। উনি দেশের প্রধানমন্ত্রী, সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে, উনি আসতে পারেন। বাংলায় আমাদের এলে আমাদের আবহাওয়া ভালো, আমাদের খাবার ভালো, আমাদের পরিবেশ ভালো, শান্তির পরিবেশ। এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন, তাদের সঙ্গে আসুন, কিন্তু এসে কোনো লাভ হবে না। বাংলায় একটা কথা আছে, ন্যাড়া বারবার বেলতলায় একটা বিষয় আছে। তো প্রধানমন্ত্রীর সেই বাংলার সেগুলো একটুখানি দেখে নেবেন। তৃণমূল তো সরকার গড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, পাশাপাশি নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাংলার মাটিতে যে কটি বিধানসভা কেন্দ্রে জমিতে দাঁড়িয়ে জনসভা করবেন, সেই কটা বিধানসভাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতে আসবেন। এবার দেখুন, সবাই তো এখন তো আস্তে আস্তে ইলেকশন মোডে চলে গেছেন, বুঝতেই পারছি। এই বক্তব্যগুলো শুনেও আপনারা বুঝতে পারছেন, বক্তব্য, পাল্টা বক্তব্য এগুলো থাকবে। শুভেন্দু অধিকারী আজ বড়োয়া বিধানসভায় সেখানে একটা সভা করতে গিয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন, কিন্তু সভায় কেউ জয় শ্রীরাম স্লোগান দেয়নি, কারণ মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, মুসলিম ভোট জমাট বেঁধে যায় এমন কোনো ভুল বিজেপি এবার এখানে করতে চায় না। মানে বুঝতে পারছেন, চারপাশে এখন স্ট্র্যাটেজির লড়াই চলছে, একদম পুরো প্রেসক্রিপশন বেঁধে দেওয়া আছে, কে কি করতে পারবেন না পারবেন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি, কেউ এর বাইরে যেতে পারবেন না। মানে একদম সবাইকে লিখে দেওয়া হচ্ছে, আপনি ঠিক এইটুকুনি বলবেন, আর ওখানে ঠিক এইটুকুনি হবে। এর বাইরে যদি উল্টোটা হয় তাহলে কিন্তু ফল উল্টো হবে, সেক্ষেত্রে আপনি দায়ী থাকবেন। এরকমভাবে পুরো ব্যাপারটা করা হয় আর কি। অন্যদিকে দেখুন, ওই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সেখানে প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে জগন্নাথ এক্সপ্রেস স্টপেজ দেবে, অথবা অন্য কোনো এক্সপ্রেস ট্রেনও স্টপেজ দেবে। তার মানে কি, ওখানে তো এটা বড় চাহিদা, মানুষজনের একটা বড় চাহিদা। অর্থাৎ স্থানীয় মানুষের চরিত্র বিচার করে, তাদের চাহিদা বিচার করে, সেই চাহিদা অনুযায়ী প্রচার করতে শুরু করেছে বিজেপি। যে শুভেন্দুবাবু তো বললেন যে যেহেতু আজকে আফাজ ভাইয়ের নেতৃত্বে, তো একজন মুসলিম ধর্মাবলম্বী সে কেন জয় শ্রীরাম বলবে? ভারত মাতা বলতে পারে, জয় হিন্দ বলতে পারে, বন্দে মাতরম বলতে পারে। তো জয় শ্রীরাম স্লোগান আফাজ ভাইয়ের জন্য, বা এখানে যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এসেছিল দলে দলে আজকে আফাজ ভাইয়ের হাত ধরে, যারা আজকে এই সভা শুনতে এসেছিল, তাদেরকে আমরা কেন বলবো জয় শ্রীরাম বলার জন্য? আমরা ভারত মাতা কি জয় বলবো, জয় হিন্দ বলবো, বন্দে মাতরম বলবো। যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু মুসলিম হতে পারে, সে হয়তো আমাদেরকে ভোট দেয় না, কিন্তু তারও ভোটার লিস্টে নাম থাকবে, সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। আপনাদের তো দাবি আছে জগন্নাথ এক্সপ্রেস স্টপেজ, তাই তো? আপনারা দাঁতনের বিধায়ক দিন, আমি আপনাদেরকে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ করে দেওয়ার দায়িত্ব আমি। দেখুন, স্থানীয় মানুষটা এখন আর নির্বাচন নিয়ে ভাবিত নন, তারা সব থেকে বেশি ভাবিত কি নিয়ে? নিজেদের নিয়ে। যতই তাদের মন ঠোন বুঝে সব নেতারা বক্তব্য রাখার চেষ্টা করুন, যতই তারা জোরে জোরে ভোটের ঢাক বাজান, আসলে ওই ঢাকের আওয়াজ স্থানীয় মানুষ বা সাধারণ মানুষের কানে ঢুকছে না। তাদের প্রাণে এখন আসলে ভয় ঢুকে আছে। সববার যে অঙ্ক কষেই থাকুন, এর থেকে বাস্তব সত্যি আর কিচ্ছু নেই। ভোটার তালিকায় নামটা থাকবে তো? আমরা খোঁজ নিয়েছিলাম, জানেন তো, দুটো জিনিস জানতে পেরেছি। এক, এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা এগিয়ে এনেছে জাতীয় নির্বাচন কমিশন। মানে হচ্ছে ওই এনুমারেশন ফর্ম যেগুলো আপনারা পেয়েছিলেন, পেয়ে যেগুলো ফিল আপ করেছিলেন, যেগুলো আপনাদের কাছে বিএলওরা এসে নিয়ে গেছেন বা নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পর তারা কি করছেন, ওগুলো তারা ওই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজেদের একটা অ্যাপ রয়েছে, সেখানে এগুলোকে সব তুলে দিচ্ছেন। সেখান থেকে গোটা ব্যাপারটা বিশ্লেষণ হবে, প্রাথমিক বিশ্লেষণ বিএলওরাই করে দিচ্ছে, কাদের সব কিছু মিলেছে, কাদের মেলেনি, কাদের গণ্ডগোল আছে, এইগুলো সব ওখানটার থেকে তারা ওইখানে অ্যাপের মাধ্যমে কমিশনকে জানিয়ে দিচ্ছেন। এইভাবে দেখতে পারেন। এবার ওর ভিত্তিতে কিন্তু একটা ওই খসড়া তালিকা প্রকাশিত হবে। এবার এই যে ডিজিটাইজেশন, অর্থাৎ ওই অ্যাপে যাবতীয় তথ্য যেগুলো তুলছেন, মানে নিয়ে এসে সাধারণ মানুষের কাছ থেকে ওই কাগজগুলো নিয়ে এসে যে তথ্যগুলো তারা তুলে দিচ্ছেন, সেটার প্রাথমিকভাবে ঠিক ছিল যে 4 ডিসেম্বরের মধ্যে শেষ করে দিতে হবে। কিন্তু হয়তো নির্বাচন কমিশন একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছে। তারা দেখছে গোটা দেশে যে গতিতে
এই মানে SIR এর কাজকর্ম চলছে, গোটা দেশে মোটামুটি 26-27% কাজ হয়েছে, সেখানে বাংলায় নাকি 32% কাজ হয়ে গেছে, মানে বাংলা বেশ স্পিডে কাজ করছে, এটা তাদের হয়তো মনে হয়েছে। এই জন্য তারা মনে করলেন যে স্পিড যখন বেশি তাহলে সময় কম। আগে ঠিক ছিল 4 ডিসেম্বর, এখন তারা সময়টা এগিয়ে এনে 25 নভেম্বর করে দিয়েছেন। তার মধ্যেই নাকি ওই সমস্ত তথ্য প্রমাণ যা যা আর কি আপনাদের কাছ থেকে নিচ্ছেন, ওই ফর্মগুলো, সেইগুলোর থেকে যা তথ্য তোলার সেগুলো অ্যাপের মধ্যে দিয়ে দিতে হবে এই নির্বাচন কমিশন নিযুক্ত BLOদের। তার মানে কি, SIR প্রক্রিয়া এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবার তো এটা নিয়ে আবার তৃণমূল বলবে আরে যত হুড়োহুড়ি করবে তত ভুল হবে, এই জন্যেই সব লোকজন মারা যাচ্ছেন, এই জন্যে আত্মহত্যা করছেন BLOরা। এর রাস্তা তো খুলে যাবে। তো যাক, সে কী হবে, রাজনীতি কি করবে সেটার ওপর আপনার আমার কারোর কোনো নিয়ন্ত্রণ নেই, আপনারা সবাই জানেন। কিন্তু তালিকাটা, ওই খসড়া তালিকাটা প্রকাশ পাবে কবে? 9 ডিসেম্বর। ওই খসড়া তালিকায় কাদের নাম থাকবে এটা পরিষ্কার করে একটু বুঝে নেওয়ার দরকার। আমিও বোঝার চেষ্টা করলাম আর কি, কারণ সবারই তো আলটিমেটলি ওই একটা ভয় আছে, থাকবে তো? দেখা হলে তো সবাই একটাই জিজ্ঞেস করছেন, থাকবে তো? কারা থাকবে, কারা থাকবে না, ডাকবে না তো, আর কি লাগবে, মানে সবার মনে একই প্রশ্ন। কমিশন থেকে খবর টবর নিয়ে যা জানলাম, যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবার নামই ওই খসড়া তালিকায় থাকবে। কমিশনের ওয়েবসাইট আর সংশ্লিষ্ট বুথে ওই তালিকা থাকবে, মানে ওয়েবসাইটে তালিকাটা প্রকাশ পাবে, সংশ্লিষ্ট বুথে তালিকাটা টাঙিয়ে দেওয়া হবে। যারা ফর্ম জমা দেননি বা যাদের ওই বাংলাদেশ চলে গেছেন হয়তো, যাদের খুঁজতে গিয়ে পাননি BLOরা, তাদের নাম ওই খসড়া তালিকায় থাকবে না। এটা প্রাথমিকভাবেই বাদ। আরেক দলও বাদ, মৃত বা অন্য কারণে যাদের নামটা বাদ যাওয়ার কথা, অর্থাৎ দুটো জায়গায় নাম রয়েছে বা এখান থেকে চলে গেছেন, তাদের নামও ওই খসড়া তালিকাটার মধ্যে থাকবে না। তাদের নামের তালিকা কিন্তু আলাদা একটা তালিকা করে প্রকাশ করে দেওয়া হবে, কারা মৃত, কারা অন্য জায়গায় গেছেন, কারা এই কারণে বাদ গেছে আর কি। তবে খসড়া তালিকায় নাম থাকা মানেই কিন্তু আপনার সব টেনশন চলে গেল, নিশ্চিন্ত হয়ে গেলেন, ব্যাপারটা এরকমও নয়। তারপরেও কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন। কাদের ডাকতে পারে? 2002 SIR-এ নিজের বা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম টাম না থাকলে তাদের হিয়ারিংয়ে যেতে হতে পারে। ফর্মে দেওয়া তথ্য ওই কমিশনের তথ্যের সঙ্গে না মিললে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এবার কাদের ডাকা হবে সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো তথ্য তালিকা প্রকাশ করা হবে না। এটা কি করে জানবেন তাহলে? জানবেন তার কারণ আপনাদের জানানো হবে। আপনাদের বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে আসবেন BLOরা, আর তখন ওই BLOদের ওই নম্বর তো পেয়েই যাচ্ছেন আপনারা, ফলে ফোন করেও আপনারা জেনে নিতে পারবেন শুনানির তারিখটা। এনি পারসন হু ইজ এলিজিবল, কারো নাম বাদ যাবে না, এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে। যে ভোটার আশা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না। এইটা যেটা বললেন সেটাই হচ্ছে বড় কথা। তার কারণ বিভিন্ন মহল থেকে কিন্তু আপনার আমার জন্য সবাই এত চিন্তিত, প্রথম থেকেই তারা বলে রেখে দিয়েছেন যে হ্যাঁ, বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়। দেখুন, সবাই বলেছে, সব দল, বাদ গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। মানে আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন, যারা বৈধ তাদের কারোর কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, রাজনৈতিক দলগুলোর চোখে কাকে যে বৈধ বলে মনে হয়, মানে কার কাছে যে বৈধের কী সংজ্ঞা, সেটা আপনার আমার সঙ্গে সবসময় মেলে না, এই আর কি। তো যাক, বড় প্রেম শুধু যে কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়, সেটা তো শ্রীকান্ত উপন্যাসে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে গেছিলেন। এই যুগে থাকলে হয়তো লিখতেন যে SIR শুধু বাংলাদেশিদেরই খেদিয়ে দেয় না, হারানো প্রিয়জনকে ফিরিয়েও দেয়। এমনি বলছি না, SIR-এর কল্যাণেই বুড়ো মানুষগুলোর দাম ফিরেছে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা বাবা মার কথা ভুলেই গেছিলেন, যারা অনেকে বাবা মাকে বোঝা মনে করে দূরে সরিয়ে রেখেছিলেন, তারা সবাই এখন 2002-এর তালিকায় আঁতিপাতি করে বাবা মায়ের নাম খুঁজছেন। আর এর বাইরে আজকে একটা এমন খবর পেলাম না, নিজেদেরও ভালো লাগলো, আপনাদেরও শোনানোর ইচ্ছে জাগলো।
দেখুন, ভাঙড়ের হাতিশালা গাবতলায় পুনর্মিলন ঘটিয়ে দিয়েছে এসআইআর। একটা ছেলে রমজান আলী একদম ছোট্টবেলায় এখান থেকে এক বিহারি ট্রাক ড্রাইভারের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়েছিল। তারপর ড্রাইভারি শিখেছে, ড্রাইভারি করে প্রতিষ্ঠিত হয়েছে, রাজ্যে ফিরে এসছে তারপর, কিন্তু গ্রামে আর ফেরেনি। মুর্শিদাবাদে বিয়ে করেছে, বীরভূমে সংসার পেতেছে। ফলে দীর্ঘদিন বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। বাড়ির লোকও নিশ্চয়ই হাপিত্তেশ করে বসেছিলেন, বাবা মা নিশ্চয়ই সেই ছোট্ট ছেলেটার জন্য অনেক দিন রাস্তার দিকে তাকিয়েছিলেন। সেই ছেলের মনেও কি মাঝে মধ্যে বাড়ির কথা মনে হতো না, জানি না, কিন্তু এখন মনে হয়েছে। কারণ এসআইআরের তাগিদ, 2002-এর ভোটার তালিকায় বাবা মায়ের নাম চিনিয়ে দিতে হবে। কিন্তু তারা কোন জায়গায় ছিলেন, কোন বুথে ভোট দিতেন, সেটা তো রমজান আলীর মনে নেই। জায়গাটা অনেক কষ্টে হয়তো ভেবে টেবে মনে করলেন, কিন্তু ওই বুথ ঠুথগুলো সেগুলো কি আর মনে থাকে? ফলে অনলাইনে খোঁজ খবর করে সুবিধা করতে পারেননি। তাই শেষ পর্যন্ত ওই গ্রামেই ফিরতে হলো খোঁজ খবর করতে। ফিরলেন, কিন্তু বাবা মাকে পাননি। স্বাভাবিক, মাঝখানে এতগুলো বছর তারা হয়তো অপেক্ষা করে করে অপেক্ষাই শেষ করে ফেলেছেন। কিন্তু ভাই বোন আর আত্মীয় স্বজনদের দেখা পেয়েছেন তিনি। তাহলে বুঝতে পারছেন জায়গাটা ভাঙড়ে শুধু ভাঙন হয় না, মিলনও হয়। যে ভাঙড়বাসী নওশাদ শওকতের দ্বন্দ্ব দেখে অভ্যস্ত, পঞ্চায়েত নির্বাচন বা অন্য যে কোনো কিছুতে আইএসএফ আর তৃণমূলের লড়াই, হানাহানি, বোমাবাজি এই সমস্ত দেখে অভ্যস্ত, তারা দেখলেন 25 বছর আগে হারিয়ে যাওয়া রমজান আলীকে গ্রামে ফিরিয়ে দিল ওই এসআইআর। একটা কথা মনে হচ্ছিল জানেন তো, এই রমজানকে কিন্তু নির্বাচন কমিশন এই এসআইআরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দিতে পারে। মানে তারা তো যাই করেন তাতে সবাই মিলে তাদের সমালোচনা করেন। রাজ্য সরকার তো এসআইআর নিয়ে প্রশ্ন তুলেই চলেছে, এবং তারা খালি বলছে যে ওই এর মাধ্যমে মানুষের হেনস্থা হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, মানে বিচ্ছেদ ঘটাচ্ছে আর কি এই এসআইআর। সেখানে এসআইআরের কল্যাণে যে আত্মীয় স্বজনের সাথে পুনর্মিলনও হতে পারে রমজান আলীর মতো কারোর, সেটা ভেবে অন্তত রমজান আলীকে সবার সামনে তুলে ধরতে পারে নির্বাচন কমিশন। পরে বাড়ি ফিরলেন? মোটামুটি আমার ভাই বলতে পারবে। কত বছর বয়সে বাড়ি থেকে বাড়ি হয়ে গেছে? কত সেটা তো আমার মনে নাই। যখন বাড়িতে বাড়ান তখন কত বছর বয়স? বাড়িতে যখন চলে গিয়েছিলেন তখন কত বড় ছিলেন? হয়তো 10 থেকে 12 বছর হবে। 8 বছর না 9 বছর বয়স থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। এই 25 বছরও হয়ে গেল। 25 বছর পরে আজকের বাড়ি ফিরলেন। কবে গ্রাম ছেড়েছিলেন মনে নেই রমজান আলীর, মনে রাখার প্রয়োজনও মনে করেননি। বিহারি ট্রাক ড্রাইভারের সঙ্গে চলে গিয়েছিলেন, ড্রাইভারি শিখে রাজ্যে রাজ্যে ট্রাক চালাতেন, বিয়ে করেছেন বাংলায়, সংসারপাতিও এই রাজ্যেই, কিন্তু গ্রামে ফেরেননি। আমি মনে করেন বোম্বে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গাতে থাকতাম। বাড়ি আসার চিন্তা ভাবনা? বাড়ি আমি আসতাম, মুর্শিদাবাদে থাকতাম। বিয়ে করলাম, আমার ছেলেপিলি আছে। এখন এসেছেন এসআইআর এর নথিপত্র জোগাড় করার জন্য। আসলাম, একটু ডকুমেন্টস নেওয়ার দরকার ছিল, যেমন ওর ছেলেপিলিকে যেমন বাঁচানোর চেষ্টা করে, আমি তো আমার ছেলেপিলিকে বাঁচানোর চেষ্টা করবো। কেন আমি গরিবের পরিবারে বিয়ে করলাম, ওকে তো আমি ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না। রমজান ভাঙড়ের ভোটার নন, বীরভূমের ভোটার, কিন্তু শিকড় রয়ে গেছে ভাঙড়ে। আর নির্বাচন কমিশন অতি নিবিড় সমীক্ষায় সব ভোটারেরই নাড়ি ধরে টান মেরেছে। আমার ভোটের লিস্টে আমার আব্বার নাম আছে, হ্যাঁ, কিন্তু আমার এরিয়া হয়ে গেছে আমার এখন বীরভূম। হ্যাঁ, বীরভূমে, হ্যাঁ, আমার ওই ভোটের আইডি লাগবে, ভোটার লিস্ট আমার বাপের কি আমার ভাই, হ্যাঁ, ওইখানকার। হ্যাঁ, অনলাইনে জায়গার নামটা মনে করছিল না, খালি হাতে খেলা পড়ছিল মনে, এটা জানি, কিন্তু হাতে খেলা মেলায় করা পড়ে যাচ্ছে। যে মানে একদিকে এসআইআর নিয়ে শাসকের নেগেটিভ প্রচার, আর আরেকদিকে এসআইআর নিয়ে বিজেপির পজিটিভ ন্যারেশন। কিন্তু বাস্তবে অনুপ্রবেশ রোখার বিকল্প কোনো পথ না, সেরকম পথের দিশা কিন্তু কেউ দেখাতে পারেননি।
এই ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র বানাতে না দেওয়ার গ্যারান্টি না, সেটাও কেউ দিচ্ছেন না। সেই জন্যই হয়তো প্রাক্তন তৃণমূলী এবং প্রাক্তন আমলা, প্রাক্তন সাংসদ জহর সরকার একটা তৃতীয় বিকল্পের ভাবনা ব্যক্ত করেছেন। মানে যাদের নিয়ে বিকল্প ভাবনা তারা বিরোধী, কিন্তু কেউ তারা সেভাবে ব্যাপারটাকে এখনো পাত্তা দিচ্ছেন না, কিন্তু বিকল্প ভাবনাটা শুরু হয়ে গেছে। কম বেশি সব দলের মধ্যেই ব্যাপারটা চলছে। আসলে বিকল্প হলো একটা পরীক্ষা, পরীক্ষা মানে পাস ফেল দুটোই আছে। কাজে বিকল্প মানেই যে পাশা উল্টে দেওয়া তেমনটাও তো নয়। তবে রাজনীতিতে এই বিকল্পের মধ্যে দিয়েই ভালো, আরও ভালো পারফরমেন্সের খোঁজটা চলতে থাকে। শাসকও কিন্তু সেই খোঁজ করে চলেছে। যেমন ধরুন এই পুরসভাগুলোতে রদবদল হচ্ছে, সেটা তো ওই লক্ষ্যেই। গত লোকসভায় যে পুরসভায় তৃণমূল ভালো ফল করতে পারেনি, সেই সমস্ত পুরসভায় চেয়ারম্যানদের বদল করে দেওয়া হচ্ছে। এই বিকল্প মানে বদলের ভাবনাটা কেন? কারণ ওই পারফরমেন্স যাতে ভালো হয় সেজন্যই তো। কিন্তু দেখা যাচ্ছে কি এই বদলটা করে আরও খারাপ পারফরমেন্সের আশঙ্কা তৈরি হচ্ছে। পুরসভাগুলোতে একটা অচল অবস্থা তৈরি হয়ে গেছে। আগামী মঙ্গলবার এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ যাচ্ছেন, কেন যাচ্ছেন জানেন? আপনারা আপাতত দৃষ্টিতে ভাববেন নিশ্চয়ই এসআইআর বা ওই মতুয়াদের ভোট ব্যাংকের কথা মনে করে যাচ্ছেন, ঠাকুরবাড়িতে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আজ শোনা গেছে ঠাকুরবাড়িতে তিনি নাও যেতে পারেন। তাহলে কি বনগাঁ পুরসভার অচল অবস্থা কাটাতে এই মুখ্যমন্ত্রীকে বনগাঁ ছুটে যেতে হচ্ছে? দেখুন বনগাঁ পুরসভার যা অবস্থা, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ ভৌমিকরা যে ব্যাপারটাকে সামলাতে পারছেন না, সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান গোপাল শেঠ, তাকে বলা হয়েছিল পদত্যাগ করতে, তিনি করেননি। না করে নিজে অসুস্থ বলে অন্য একজনকে আপাতত দায়িত্ব চালাতে বলেছেন, যেভাবে সব মিলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছেন সেটা আপনারা জানেন। তার পাশে দাঁড়িয়ে যারা ওই দল অনাস্থা প্রস্তাব আনলেও যারা সই করেনি, সেই 6 জন কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, সেটাও আপনারা জেনে গেছেন। সুতরাং সমস্যা সমাধানের পথ এখন একটাই, তৃণমূল নেত্রীর পদক্ষেপ। কারণ খোদ মমতা বালা ঠাকুরও তো এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন, বা জটটা আরও মানে কষে পাকিয়ে দিয়েছেন এইভাবে বলতে পারেন। দেখুন ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো বলেই হোক, বা পার্থ ভৌমিককে এলাকার দখল দিতে না দেওয়ার লক্ষ্যেই হোক, ওখানে কিন্তু ঘাঁটি গেড়ে বসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এসওএসটা কি তিনিই পাঠিয়েছেন? মানে সেভ আওয়ার সোল। আর তৃণমূলের মানে এটার বাংলা ব্যাপার তো হচ্ছে বাঁচাও, আর তৃণমূলের সোল বা আত্মা তিনি তো একজনই, মমতা ব্যানার্জি। তৃণমূল মুখে স্বীকার না করলেও এটা তো ঘটনা যে ওই বনগাঁ পুরসভার ছোঁয়াচে রোগটা চারপাশে একের পর এক পুরসভায় ওই একই লক্ষণ ফুটিয়ে তুলছে। রদবদলের কারণে ছাইচাপা আগুনটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হচ্ছে। ফলাফল কি? ভুগছে কারা? সাধারণ মানুষ। বনগাঁ, এগরা, তমলুক, কোচবিহার একের পর এক পুরসভায় এই টানাপোড়েনের ফলে নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না। আর যেভাবে পুরসভাগুলোর অন্দরেই অচল অবস্থা তৈরি হচ্ছে এবং তার জেরে যেভাবে মানে সাধারণ মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা তো ক্ষিপ্ত হচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হওয়া মানে ভোটাররা ক্ষিপ্ত হওয়া, তাহলে তো তৃণমূলের কপালে ভাঁজ পড়তে বাধ্য। নাগরিক পরিষেবা বিঘ্নিত হলে ভোট বাক্সে যে তার প্রভাব পড়বেই, এটা তারা খুব ভালো করে জানেন। প্রশ্ন হচ্ছে তাহলে বনগাঁর পর মুখ্যমন্ত্রীকে কি কোচবিহার বা মেদিনীপুরেও যেতে হবে? কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ, তিনি তো পরিষ্কার বলে দিচ্ছেন তিনি একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর কথা শুনবেন না। মানে কি কেলেঙ্কারি অবস্থা, পরিস্থিতি মানে চিন্তা করে দেখুন। আর একটা কথা তো তারপরেও অস্বীকার করার উপায় নেই, এটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই এলিফ্যান্ট টু আলপিন তৃণমূলে সব সমস্যার একটাই সমাধান, মমতা বন্দ্যোপাধ্যায়। মানে লক্ষ্য ছিল রদবদল করে পারফরমেন্স ভালো করার, হিতে কি বিপরীত হচ্ছে? দলের পারফরমেন্স ঠিক করতে গিয়ে পুরসভার পারফরমেন্স কি ফেল করে বসছে। পুরুলিয়ায় তো আরেক কাণ্ড হয়েছে, তৃণমূলের সরকার তৃণমূলের পুরসভাকেই শোকজ করতে বাধ্য হয়েছে, কারণ পুরো পরিষেবাটা ঠিকঠাকভাবে দিচ্ছে না ওই দলের কাউন্সিলররা, নিজেদের মধ্যে আকচাকচিতে ব্যস্ত।
এবার এই করতে গিয়ে চারপাশে অন্তর্দ্বন্দ্বটা প্রবলভাবে প্রকাশ্যে নিয়ে এসছেন গোটা ব্যাপারটা। কি মনে হচ্ছে জানেন তো, মানে এটা একটা উদাহরণ মনে পড়লো। এক ছাত্র ফার্স্ট হতে পারছিল না, তো বাবা মা তাকে চাপ দিয়ে বলল যে না এটা করলে হবে না, সেকেন্ড থার্ড এসব চলবে না, ওই ফার্স্টই হতে হবে। এবং তার উপরে এমন প্রেশার দেওয়া হলো, এমন চাপ সৃষ্টি করা হলো যে ছাত্রটা ফেলই করে গেল। তৃণমূলের রদ বদলে সেই রকম হাল হচ্ছে না তো।